আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যেটি হলো আই কোরআনের ধারা 30 বা সেকশন 30 এত গুরুত্বপূর্ণ কেন? আই কোরআনের ধারা 30 বা সেকশন 30 এত গুরুত্বপূর্ণ কেন? চলুন আমরা শুরু করি। সে সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে জেনে নিই ধারা 30 কোন অংশের মধ্যে আছে। ধারা 30 অংশ 5, এই যে আপনারা একটু লাল বৃত্ত দিয়ে খেয়াল করেন, এই যে এখানে এই অংশ 5 আয় পরিকল্পনা এই অধ্যায়ে ধারা 30টা আছে। ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আর একটা কথা জানা রেখে, আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে MNI জানালের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন। চলুন শুরু করি। ধারা 30-এ কী আছে, কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এটা গুরুত্বপূর্ণ কেন? ধারা 30 হচ্ছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, এখানে আমরা যে অঙ্কগুলো করি বা যে প্রশ্নগুলো করি এই অধ্যায়কে ঘিরে, অর্থাৎ এই 7টা ইনকামকেই ঘিরে, বা আমরা যত মামলা মোকদ্দমা জরিমানা এডিয়া যা কিছু কোনো এই 7টা আয়ের ক্ষেত্রকে ঘিরে সমস্ত আয়কর আইন রচিত বা প্রণীত। একটু পড়ি আমরা। ধারা 30 কী আছে? এই যে আয়ের খাতসমূহ, আপনারা একটু লাল বৃত্ত দিয়ে দেখবেন। আয়ের খাতসমূহ, এই আইনে বিনিয়োগ কোনো কিছু না থাকলে আয় করার মোট আয় পরিগণনার জন্য, অর্থাৎ এক কথায় মোট এখানে 7টা খাত আছে। কী কী? প্রথম থেকে শুরু করি। চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি খাত হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎস হতে আয়। এই 7টা আয়ের ব্যাখ্যাও কিন্তু আপনারা এই অংশ 5-এর মধ্যে পাবেন। ঠিক আছে? 7টা খাতের ব্যাখ্যা কিন্তু আপনারা এই অংশ 5-এর মধ্যে পাবেন। তো এখানে চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, মোট এখানে 7টা খাতের জন্য 7টা অধ্যায় আছে মেবি। ঠিক আছে? এটা আপনারা পরবর্তী পেজগুলো দেখতে পারবেন। ঠিক আছে? পরবর্তী পেজগুলো আপনারা যে এখানে লেখা আছে ভাড়া হতে আয়, এর আগে ওখানে আছে আপনার দ্বিতীয় অধ্যায়ে আছে অনেক চাকরি হতে আয়। ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। মানে এই 7টা খাত এই অংশ 5-এর মধ্যে আছে। ঠিক আছে? এই জন্য এই অংশ 5-এর ধারা 30টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আপনাদের এখানে আসার সম্ভাবনা খুবই বেশি, যে আয়ের খাতসমূহ কয়টি। এটা কমপক্ষে 2 মার্কের কোশ্চেন আসে, বা অনেক সময় 5 মার্কের কোশ্চেন আসে, বা 10 মার্কের কোশ্চেন আসে। 10 মার্কের কোশ্চেন আসলে একটু আপনাদেরকে ব্যাখ্যা দিতে হয়। ঠিক আছে? আর 2 মার্কের কোশ্চেন আসলে আপনারা এই 7টা খাতের নাম লিখে দেবেন এবং তার নামটা উল্লেখ করে দেবেন। অবশ্যই যারা নামটা উল্লেখ করে দেবেন। এই 7টা খাতের মধ্যে আপনার যত রকম ইনকাম ট্যাক্স আছে সবগুলো 7টা খাতের মধ্যেই পড়বে। আপনি যত রকম ইনকাম ট্যাক্সে করুন না কেন, এই 7টা খাতের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স পড়বে। আপনি ইনকাম যেখান থেকে দেখবেন যে ঘুরে ফিরে 7টা খাতের মধ্যে আছে। কোনো খাতের না পড়লেও ওই লাস্ট একটা আছে অন্যান্য উৎস হতে আয়। ঠিক আছে? এটাতে পড়ে যাবেন। তো আপনারা বুঝতে পারছেন এই ধারার গুরুত্ব কেন এত বেশি। এবং আমি একটু আপনাদের হালকা ব্যাখ্যা দিই। চাকরি হতে আয় এখানের ক্ষেত্রে একটা নিয়ম, এটাও এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ভাড়া হতে আয় এটাও এ হতে ব্যাখ্যা দেওয়া আছে। কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎস হতে আয়। এই সমস্ত কিছু এই 7টা খাতের আয় ফুল ব্যাখ্যাটা আপনার এই আয় কোরআন 2023 পাবেন। এবং এই 7টা খাতের অঙ্ক করতে গিয়ে আপনাদেরকে অর্থ আইন 2024-এর শিডিউল এবং আয় কোরআন 2023-এর শিডিউল, অর্থাৎ তফসিল, এই দুইটা তফসিল আপনাদেরকে ভালো করে মুখস্থ কণ্ঠস্থ করতে পারবে। আপনারা অঙ্ক করতে পারবেন না, থিরে পারবেন না। আয় কোরআন 2023-এর তফসিল এবং অর্থ আইন 2024-এর তফসিল, এই দুইটার তফসিল আপনারা যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারেন তাহলে আপনারা অঙ্ক করতে পারবেন না। আশা করি সবাই দেখলেন কেন এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।